মাহফুজ সাহেব ওই বোতলের রাজনীতি বাদ দেন, তাড়াতাড়ি জুলাই গণ অভ্যুত্থানের বিচারটা শেষ করেন। আর কোনো সংস্কার দরকার নাই। যদি না পারেন গদি ছাইরা জুলাই গণ অভ্যুত্থানের মঞ্চে চলে আসেন। আপনি একটা জিনিস বুঝা ফেলাইছেন, মিডিয়া চিনা ফেলাইছেন ভাই। এই মিডিয়া দিয়া আপনি যে নাচাইতেছেন আমাদেরকে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ভাই মাহফুজ আলম, উপদেষ্টা জনাব মাহফুজ আলম, আপনি খুব বাড়াবাড়ি করতেছেন ভাই। এগুলি বাদ দেন ভাই, বোতলের নাটক ঠাটক এগুলি বাদ দেন ভাই। এগুলি থেকে জনগণরা এখন মানে মুক্ত দেন আর কি। দর্শক, কথা হয়েছে কি যে মাহফুজ আলমের মাথায় আপনার বোতল মারা হইলো। সেই বোতল নিয়ে, বোতল না সান্ডা, সান্ডা না বোতল, বোতল না মাহফুজ, এগুলো নিয়ে কয়েকদিন ধরে অনলাইনে শুধু ঝড় চলতেছে আর ঝড় চলতেছে। কে রে ভাই, মানে এটা এই নাটক কিসের জন্য বুঝলাম না ভাই। এই নাটক চালু করে এর মাঝামাঝিতে কি ধামাচাওয়া দিতেছেন, এগুলি বন্ধ করেন। এগুলো এখন বাংলাদেশের মানুষ খায় না, অসুস্থ হয়ে গেছে। দর্শক, কত কথা বলবো না, এই বিষয় নিয়ে কঠিনভাবে মাহফুজ আলমকে ধুই দিচ্ছেন বাংলাদেশের একজন জনপ্রিয় সিনেমার পরিচালক জনাব মালেক আফসারি ভাই। চলুন আমরা আফসারি ভাইয়ের সেই কথাগুলো শুনে এসে পরে কথা বলবো আমরা। মাহফুজ সাহেব ওই বোতলের রাজনীতি বাদ দেন, তাড়াতাড়ি জুলাই গণ অভ্যুত্থানের বিচারটা শেষ করেন। আর কোনো সংস্কার দরকার নাই। যদি না পারেন গদি ছাইরা জুলাই গণ অভ্যুত্থানের মঞ্চে চলে আসেন। আপনি একটা জিনিস বুঝা ফেলাইছেন, মিডিয়া চিনা ফেলাইছেন ভাই। এই মিডিয়া দিয়া আপনি যে নাচাইতেছেন আমাদেরকে। নাচে নাগিন বাজে বিন, আপনি যা বিন বাজাইতেছেন ভাই, পুরা মিডিয়া আপনার দিকে। আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেও ভুলে যাইতেছি। আপনি এইভাবে সামনে চলে আসলেন কিভাবে ভাই? আসসালামু আলাইকুম। গতকাল আসি নাই, কি কথা বলবো। উপরে থুতু মারলে নিজের গায়ে পড়ে। মিস্টার মাহফুজ আলম, আপনি যা শুরু করছেন ভাইরে ভাই, আপনি তো এখন হিরো দেখতেছি। পুরা মিডিয়া শুধু আপনারই নিয়েই কথা বলে। হ্যাঁ, আপনি মেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আলাপও নাই, কিন্তু আপনার আলাপই বেশি। কি এক বোতল মারলো আপনারে, এক বোতলে আপনি কোথায় চলে গেলেন? আলোচনার মোড় কোথায় চলে গেল? আমাদের কি নিয়ে আলোচনার করার কথা এখন, আর কি নিয়ে আলোচনা করতেছি? দেখেন, আব্দুল হামিদ সাহেব যেদিন পালায়া গেছেন কিনা জানি না, ফিরেও আসতে পারেন, কিন্তু উনি যেদিন চলে গেলেন, কিভাবে চলে গেলেন এই প্রশ্নটা সামনে চলে আসলো। সবাই আবার ওই যে বঙ্গভবনের দিকে আঙুল তুললো যে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি ওনাকে গ্রিন সিগন্যাল দিছে, তারপর উনি চলে গেছে। আবার অনেকেরই নাম আসছে ভাই। আসলে সত্য কোনটা মিথ্যা কোনটা জানি না, কিন্তু সরকারের পক্ষ থেকে কিছুই ক্লিয়ার করা হয় নাই। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লিয়ার করা উচিত। এই যে ছুপ্পু সাহেব উনাকে যাওয়ার জন্য সিগন্যাল দিছে, এটা সত্য না মিথ্যা এটা বলে না, এটা বলা উচিত, তাই না? এই প্রশ্নগুলো যখন সামনে আসছে, তখন আবার অন্য একটা প্রশ্ন চলে আসলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ জুলাই গণ অভ্যুত্থানের টার্গেট থেকে সইরা গেছে সবাই। জুলাই গণ অভ্যুত্থানে যারা অপরাধী তাদেরকে বিদেশে পার করে দেওয়া হচ্ছে। এটা নিয়ে হাসনাত আব্দুল্লাহ সামনে দাঁড়ায় গেল, হাসনাত আব্দুল্লাহর পাশে দাঁড়ায় গেল বাংলাদেশের সব দলই, শুধু বিএনপি সশরীরে যায় নাই। ওনারা দূর থেকে বলছে আমরা আনন্দিত। যখন ব্যাপারটা ঘইটা গেছে, হ্যাঁ, অনেকে মনে করতেছে বা বলতেছে মিডিয়াতে আইসা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, বিদেশ থেকেও বলা হচ্ছে, কিন্তু আসলে কি নিষিদ্ধ করা হয়েছে? স্থগিত করা হয়েছে সমস্ত কার্যক্রম। তার নিষিদ্ধ করবে আদালত, আইন বিভাগ, তাই না? ওনারা কি নিষিদ্ধ করতে পারে না, কিন্তু ওনাদের কার্যক্রম সব স্থগিত করা হয়েছে। এর পিছনে বড় লজিক, গত 10 মাসে ওনাদের ভিতরে কোনো আশ্বাস নাই। দেশে যে এত বড় অরাজকতা চালাইলো, জুলাই গণ অভ্যুত্থানে এত বড় হত্যাকাণ্ড চালাইলো, ব্যাংকের টাকা পয়সা লুট করলো, আয়না ঘর করলো, আরো কত অপকর্ম, একটার জন্য সরি বলে নাই, বরঞ্চ উল্টো আবার বলতেছে যে জঙ্গি সরকার এই দেশে বসে গেছে, আমি আইসা বিচার করুম। 10 মাস তো এই একই কথা বলতেছে। তো বারবার যখন আপনি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য হুমকি দিবেন, তখন তো স্থগিত করবেই। ওই আইনের ফাঁকে পড়েই কিন্তু এখন ওইটা ওইভাবে আছে। স্থগিত না নিষিদ্ধ, এটা নির্বাচন কমিশনার জানাবে, আইন বিভাগ জানাবে। এই আওয়ামী লীগ এর আগেও নিষিদ্ধ হয়েছে, নিজেরাই নিজেদেরকে নিষিদ্ধ করছে। শেখ মুজিবুর রহমান বাকশাল যখন গঠন করে, বাকশাল ওই টাইমে
উনি কিন্তু নিজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, বাংলাদেশের সব দলকে নিষিদ্ধ করে এক দল বাকশাল ওইটাতে নিয়ে আসছে। এর আগেও আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, স্বাধীনতার আগে জামাতে ইসলামও নিষিদ্ধ হয়েছে। জামাতে ইসলামকে নিষিদ্ধ করেই তো আবার চলে গেল ওই যে দিল্লিতে। এখনো কিন্তু জামাত কিন্তু ওই অবস্থায় আছে, ওদের নিবন্ধন কিন্তু পায় নাই, কিন্তু পেয়ে যাবে খুব শীঘ্রই। যাই হোক, আমি যেটা মূল আলাপ করব, আমাদের মিডিয়া, এই মিডিয়ার চরিত্রটা কেমন দেখেন। এটাই হওয়া উচিত। এই মিডিয়া কিন্তু জনগণের মন বুঝা চলে, জনগণের মন বুঝা চলে। এই মুহূর্তে কি আলোচনা করার কথা ছিল, আমরা কি আলোচনা করতেছি। হাসনাত আব্দুল্লাহ কিন্তু আড়ালে চলে গেল, সামনে চলে আসলো কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সামনে চলে আসলো ছাত্র দলের একজন শরৎদি উদ্যানের পাশের রাস্তায় উনি পৃথিবী থেকে বিদায় নিছে। কিভাবে বিদায় নিছে আপনারা জানেন, এটা আমরা তীব্র নিন্দা জানাই, কিন্তু ঘটনাটা তো ঘটছে, সেটা নিয়েও কিন্তু রাজনীতি শুরু হয়ে গেছে, সেটা নিয়েও বিচার চাচ্ছে। আবার এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের আবাসন চাচ্ছে। আবাসন মানে থাকার জায়গা, থাকার জায়গা যদি না দিতে পারো ভাই, ভাতা দাও, আমরা বাইরে থাকুম। আসলে হয়েছে কি জানেন, এই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে পুরান টাউনে, ওইখানে যাওয়া আসা বাইরে থেকে বুঝছেন অনেক কষ্ট। ওইখানে থাইকা যদি লেখাপড়া করতে পারে সেটা হলো সর্বোত্তম। এই দাবিটা কিন্তু সঠিক, কিন্তু এই দাবিটা গত 16 বছরের চেয়ে এখন যেভাবে আরম্ভ হয়েছে এইটাও একটা প্রশ্নবোধক চিহ্ন। কেন আরম্ভ হয়েছে, এটাকে আরম্ভ করা হয়েছে, এর পিছনে ইন্ধন দিছে মাহফুজ সাহেব। খেয়াল করে দেখেন, ওনার মাথায় একটা বোতল পড়ছে, ঠিকই আছে। আরে ভাই, জর্জ বুশ, ওই যে জুনিয়র বুশ, সিনিয়র বুশ আর জুনিয়র বুশ, দুজনের চেহারা কিন্তু একরকম, কোনটা কে আমি বুঝি না। কিন্তু ওই যে ওনারা যে জুতা উড়ায় মারছিল, মনে আছে, আমেরিকার প্রেসিডেন্ট ভাই জুতা উড়ায় মারছে, ওইটা হজম করছে, হয়তো তারা ধরছে, কয়েক মাস জেল হয়েছে। এরা কিন্তু ধরা হয়নি যে বোতল মারছে। কারণ কি, দইটা কি করবেন কন, ওইটা তো একটা প্রতীকী ব্যাপার। আপনার দিকে মারা মানে, আপনি যে জামাতে ইসলামকে বললেন রাজাকার, কেন বললেন? এই যে রাজাকার বইলা শেখ হাসিনা কি হয়েছিল, রাজাকারের নাতি পুতি বইলা দেখেন দিল্লি চলে যাইতে হয়েছে। ওইটা নিয়েই কিন্তু আন্দোলন তীব্র আকার ধারণ করছে, আগ্নেয়গিরির মতো বুঝছেন ফাইটা করছিল চারিদিকে। ওই কথাটা তো আপনার মাথায় আছে তাই না, আর আপনি ওইটাই কাজে লাগাইছেন তাই না। দেখেন আড়ালে চলে গেল হাসনাত আব্দুল্লাহ, যে কিন্তু নিষিদ্ধের জন্য সামনে আসলো। ওখানে জামাত ছিল, শিবির ছিল, সবাই ছিল, বিএনপিও ছিল, ওই যে দূর থেকে ছিল, দূর থেকে বলছে আমরা আনন্দিত, কারণ ওনারা একটা গেম খেলছে, এই গেমটা ওনাদের জন্য দরকার ছিল। দেখেন এখন যদি সামনে নির্বাচনে এই আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে, এই ভোটগুলা কে পাবে? আওয়ামী লীগের তো ভাই কিছু ভোট আছে, কিছু বলবো কেন, অনেক ভোট আছে, এই ভোটগুলা কিন্তু বিএনপি পাবে। দেখেন আওয়ামী লীগের নেতারা বিদেশ থেকে বলে বিএনপির গুণ গায় তাই না। গত 10 মাসে আপনারা একবারও শুনছেন শেখ হাসিনার মুখে? অথচ যতদিন সরকার চালাইছে ততদিনই কিন্তু বলছে খুনি জিয়াউর রহমান, খুনি তারেক, খুনি বেগম খালেদা জিয়া, আরো তো ভাষা চরম খারাপ করছে, কিন্তু 10 মাসে কোনো কথা বলে নাই। কারণ ওনারাও জানে যে আমাদেরকে নিষিদ্ধ করে দিলে আমরা বিএনপির দিকে ঝুঁকে যাব, বিএনপিকে ভোট দিব। বিএনপি এটা বুঝতে পারছে, কিন্তু বুঝতে পাইরা ওই যে দূর থেকে বলছে আমরা আনন্দিত। আবার বলছে শাহবাগ যাইতে হবে কেন, হ্যাঁ শাহবাগ যাইতে হবে কেন, গেলে কোনো ক্ষতি হইতো না, গেলে কোনো ক্ষতি হইতো না, একটা ঐক্য হইতো। আর ঐক্যটা দেশের জন্য খুবই জরুরি এই মুহূর্তে। ঐক্য ছাড়া ভাই কি যে বিশৃঙ্খলা হয় দেখতেই তো পাচ্ছেন, এক এক দল এক এক দিকে। কথা বলতেছিলাম মিডিয়া নিয়ে, দেখেন মিডিয়া কিন্তু বুঝতে পারে জনগণের মনের কথা। এই মিডিয়া তো আলোচনা করার কথা বিএনপিকে নিয়ে, কারণ বিএনপির উপরে গত 16 বছর সবচেয়ে বেশি জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, জামাতে ইসলামের উপরও হয়েছে। কিন্তু বিএনপির কর্মীরা ভাই তাদের মা বাবার মুখ দেখতে পারতো না, বোর মুখ দেখতে পারতো না, বাচ্চাদের মুখ দেখতে পারতো না। আমি সাক্ষী, আমার আত্মীয় স্বজনের মধ্যে আছে, অনেকে বিদেশে চলে গেছে, অনেকে ঢাকায় এসে ওভার চালাইতেছে বা বিভিন্ন জব কইরা বুঝছেন দিন পার করতেছে, চোখের আড়ালে চলে গেছে। কিন্তু এই টাইমটা দেখেন বিএনপি তো সামনে থাকা উচিত। বিএনপির মধ্যে উৎসব প্রেরণা দেখেন, বিএনপির কোনো নেতা কর্মীর মুখে ওরকম হাসি দেখেন। ওনারা যাই বলে কমেন্ট বক্সে যায় দেখবেন নেগেটিভ কমেন্ট আসে, ওনাদের কথা পছন্দ করতেছে না। কারণ ওই যে একসাথে পথ চলে নাই,
একটা ঐক্যর মধ্যে আসে নাই। দেশটা একটা ঐক্যর মধ্যে আসা উচিত ছিল জুলাই গণ অভ্যুত্থানের পরে। কারণ আপনারাই তো বলছিলেন জেল থেকে বাইরে যে আমরা জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করি, আমরা তাদের সঙ্গে আসি। কিন্তু কার্যক্রমে দেখা গেল আপনারা তাদের সঙ্গে নাই, তাদেরকে মনে করলেন অপোজিশন। যাই হোক, এই অপোজিশন কেমন অপোজিশন দেখেন এখন মিডিয়ার কাছে বর্তমানে কি আলোচনা হইতেছে। জামাতে ইসলাম, শিবির, এনসিপি, এর বাইরে কোনো আলোচনা আছে? কোনো আলোচনা নাই। ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়েও তো আলোচনা নাই। এইটাই আলোচনা সব দিকে। আরেকটা আলোচনা ওই যে বোতল, মৌলানা বোতল বোতল বোতল। দেশি মাইন্ড করার কিছু নাই। আপনি তো হাসরাত আব্দুল্লাহকে আড়ালে নিয়ে চলে গেলেন বিতর্ক সৃষ্টি কইরা দিয়া। আওয়ামী লীগকে যে নিষিদ্ধের পথে নিয়ে গেছে সেটার আলোচনা নাই। ওই যে হাগলি রে হানিতে হালাই দেওয়ার মতো কাণ্ড ঘটাইছেন, ওই ফর্মুলা আপনি চলে গেছেন। আপনি এমন এক বিতর্ক সৃষ্টি করে দিয়েছেন যে জামাত রাজাকার, অথচ এই জামাতের লগেই আপনি আসিলেন, এই শিবিরের লগেই আসিলেন। এখন শিবির, জামাত, এনসিপি সবাই খেইবা গেছে। এনসিপি পুরাপুরি খেপে নাই, আপনার সাথেই আছে, আপনিও এদের সাথে আছেন। আপনি যে গেমটা খেলতেছেন এটা তো বুঝছি। গেমের মধ্যে 1 নম্বর হলো হাসনাতকে আড়ালে নিয়ে চলে গেলেন, বিতর্কের বাইরে নিয়ে চলে গেলেন। 2 নম্বর হচ্ছে যে মিডিয়াকে আপনি নিজের হাতের মুঠায় নিয়ে চলে আসলেন। আপনি যেদিন ওই যে ফিল্মের কোন প্রযোজক সমিতি না ফিল্ম ক্লাবে গেছিলেন, ওইটার ভিডিও দেখছি, সেদিনই বুঝছি যে আপনি মিডিয়াকে কাজে লাগাবেন। এই মিডিয়া ভাই অনেক কিছু তৈরি করতে পারে। আপনাদের মনে আছে ওই যে আরাফাতের সাথে, আরাফাত ওই যে এখন যে ওই যে একটা চ্যানেল করছে এবং যত অডিও কল শুনেন আমাদের হাসিনা আপার সবকিছু কিন্তু ওই আরাফাতের চ্যানেল থেকে। বেশি সাবস্ক্রাইবার নাই, কারণ কি বুঝেন তো, তাদেরকে মন থেকে এখন কেউ ভালোবাসে না। ওই আরাফাতের সাথে বনানীতে রাজনীতি করতে আসছিল কে? হিরো আলম। কে দাঁড়াইছিল নির্বাচনে? হিরো আলম। হিরো আলমকে কে দাঁড় করাইছিল জানেন? এই মিডিয়া। কারণ কি জানেন? ওই যে একটা ক্ষোভ, ওই যে একটা বিদ্বেষ, ঘৃণা আওয়ামী লীগের প্রতি, ওইটা প্রকাশ করতে পারে না তো কি করব, আয়না দাঁড় করাই দিয়েছে হিরো আলমকে, আরাফাতকে বেজ্জতি করার জন্য। বুঝছেন? তার মানে কি মিডিয়া অনেক কিছু তৈরি করতে পারে। আপনাদের মনে আছে লাদেনের কথা? এক লাদেন, একটি মানুষ, একজন মানুষ পুরা আমেরিকারে না চাইছে না ভাই, না চাইছে। কে তৈরি করছে? এই মিডিয়া তৈরি করছিল লাদেনকে। হ্যাঁ, হিরো বানায় ছাইরা দিছে। এমন এক হিরো আমেরিকা দৌড়ের উপরে ছিল, ওইটা নিয়েই খালি চিন্তা করতো। লাদেন ছাড়া তাদের মুখে কোনো কথাই ছিল না, আধা পাগল বানায় দিছিল আমেরিকারে। এই মিডিয়া সবকিছু পারে, কিন্তু এটা কি নেগেটিভ কিছু? নো। মিডিয়া পাবলিকের মন বুঝে, জনগণের মন বুঝে। ওরা যদি বুঝতো যে এখন আমরা বিএনপিকে নিয়ে কথা বলবো, তারেক রহমান সাহেবের সাক্ষাৎকার নিব, বা মির্জা ফখরুল সাহেবের সাক্ষাৎকার নিব, মির্জা আব্বাসের সাক্ষাৎকার নিব, ওরা দৌড়ায় চলে যেত। যদি ওরা বুঝতো এটা পাবলিক খাবে। ওরা দেখছে ভাই ভিউ হয় না, পাবলিক খাইতেছে না, নেগেটিভ কথা বলে। বরঞ্চ জামাতের কথা বললে, শিবিরের কথা বললে, এনসিবির কথা বললে, মাহফুজের বোতলের কথা বললে, হ্যাঁ ওইটাই হিট। ওই বোতলটা কোন কোম্পানির জানি না, মাহফুজ সাহেব ওদের কাছে টাকা দাবি করেন, বিরাট পাবলিসিটি হয়ে গেছে। তো আপনার মাথায় বোতল পড়ছে, 4টিখানি কথা শুনছি। আবার আপনি মাথা চিকিৎসা করতে গেছিলেন, না কিচ্ছু হবে না। বোতল, ডিম, জুতা, ওই যে বুশের উপরে জুতা, লন্ডনে দেখেন নাই শেখ হাসিনার গাড়ির উপরে ডিম মারতে, উনি কি মাইন্ড করছেন? এগুলো মাইন্ড করে না। এগুলো হচ্ছে বুঝছেন উন্নত মানসিকতার কাজ। এগুলো উন্নত দেশে চলে। আপনি তো গিয়েছিলেন ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে গেলেন, যেখানে আপনাকে মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করায় দিল। আপনিও মুস্কি মুস্কি হাসলেন আর চাইপা গেলেন। কিন্তু আপনি যদি বাংলাদেশে আইসা খালি বইলা দিতেন মাস্টার মাইন্ড আমি না, মাস্টার মাইন্ড এই দেশের 18 কোটি মানুষ। এই দেশের 18 কোটি মানুষ যা চাইছে তাই হয়েছে, কিন্তু আপনি তা কিন্তু বলেন নাই। এতেই বোঝা যায় আপনার ভিতরে একটা অহংকার জন্ম নিছে। অহংকার এমন এক জিনিস, নিজেরটা নিজে কেউ দেখতে পায় না, অন্যজন দেখতে পায়। আর অহংকার পতনের মূল, এটা কিন্তু খুব সাধারণ কেউ বলে নাই। আমাদের নবীজির কথা, আল্লাহ রসুলের কথা, উনি বলছিলেন অহংকার এমন এক জিনিস, মনে করো অন্ধকারের মধ্যে একটা পাথর পড়ে আছে, সেই পাথরের উপর একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে। অন্ধকারে কি তুমি দেখতে পাবা? দেখতে পাবা না। তার মানে কি? অন্ধকারের ওই পিঁপড়ার মতো অহংকার,
অহংকারের পিঁপড়া আপনার বুকের ভিতরে হাঁটতেছে, শরীরের শিরায় উপর শিরায় হাঁটতেছে, আপনি দেখতে পাচ্ছেন না, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনার ভিতরে যে অহংকার নাই, এটা পরীক্ষা দেওয়ার জন্য একটাই রাস্তা। অনেকেই আপনার পদত্যাগ চাচ্ছে, অনেকেই মানে কি, অনেকেই, আমি শুদ্ধই চাচ্ছি আপনার পদত্যাগ। আপনি এখন পদত্যাগ কইরা ওই জুলাই গণ অভ্যুত্থানের মঞ্চে চলে আসেন, যেভাবে নাহিদ ইসলাম আছে। কারণ আপনি এখানে থাইকা কি করবেন? আপনারা তো পাবলিকটা জানাইতেই পারেন না। এই যে হামিদ সাহেব চলে গেল, এই যে হামিদ সাহেব চলে গেল, প্রিয়াঙ্কার ভক্ত, উনি যে চলে গেল, চলে যাওয়ার পর আমরা জানছি, চলে যাওয়ার পর বঙ্গভবনের দিকে আঙুল তোলা হয়েছে যে ওইখানকার গ্রিন সিগন্যাল পায়া চলে গেছে। সেটা সত্যি কিনা মিথ্যা কই স্বরাষ্ট্রমন্ত্রী কিছু জানাইলো না, সব কিছু জানাইতে হবে। এই মিডিয়া এখন কি চাচ্ছে আমি বইলা শেষ করে যেতেছি। আপনারা যদি দেশটাকে বুঝতে চান যে দেশের গতিবিধি কোন দিকে যাচ্ছে, তাহলে মিডিয়ার দিকে ফলো করবেন। মিডিয়া যেদিকে যাবে, ম্যাক্সিমাম মিডিয়া যেদিকে যাবে, বুঝা নিবেন দেশ ওইদিকেই যাচ্ছে। কারণ উনারা জনগণের মন বুঝা, জনগণের মন স্টাডি কইরা উনাদের কি করতে হবে উনারা বুঝা নেয়। হ্যাঁ, বুঝেনি তো, রুজির ব্যাপার। এই যে চ্যানেলগুলা চলে কেন ভাই? এখানে সংসার জড়িত না, হাজার হাজার সংসার জড়িত না, কেন ওরা বুঝবে না? আর পাবলিকের মন যদি না বুঝতে পারে, তাহলে মিডিয়াতে থাইকা লাভ কি, বা রাজনীতি কইরা লাভ কি? আপনারা যারা পাবলিকের মন বুঝতে পারবেন না, তাদের রাজনীতি করা উচিত না। পাবলিকের মন বুঝতে পারছে, এই যে মাহফুজ, ও বুঝা ফেলাইছে মিডিয়াকে কেমনে ঘুরাইতে হবে, কেমনে নাচাইতে হবে, টোটাল দখলে নিয়ে নিছে দেখেন। এবং জামাতকে বিরাট প্রশ্নের মুখে ফেলে দিছে যে এরা রাজাকার কিনা। এই রাজাকার বইলে একজন বিদায় নিছে, এই রাজাকার বইলে কত মানুষের বিপদে পড়লো, তারপরও কেন বললো? ইচ্ছা কইরা বলছে যেন মিডিয়া এদিকে ঝাঁপায়া পড়ে, বুঝছেন? তারা সব এক আছে, আপনি এটা প্রমাণ পাবেন। ভিডিওটা শেষ করার আগে সরকারের কাছে একটাই আবেদন, কোন সংস্কারের দরকার নাই, একটা সংস্কার করেন। বিদেশ থেকে এত এক্সপার্ট আনার দরকার নাই স্যার, আপনার সময় কম, এত এক্সপার্ট আইনা দেশকে উন্নত করার দরকার নাই। দেশের যদি উন্নতি করে থাকা যাইতো, টিকা যাইতো, শেখ হাসিনা টিকা যাইতো। অনেক উন্নতি করছে ভাই, অনেক উন্নতি করছে। এয়ারপোর্ট থেকে উপরের দিকে তাকাইতে যান, পাখির মতো আর কি, উঠতে যান, দেখবেন দেশের বহুত উন্নতি হয়েছে। কিন্তু ভিতর থেকে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন, এই হলো অবস্থা ভাই। তো সামনে আর অত কথা বলবো না ভাই। আসলে মাহফুজ আলম নাটক শুরু করছে ভাই, এটা তার পরিকল্পনা মাফিক হচ্ছে আর কি। এখানে মানে ছাত্ররা প্রতিবাদ করতেছে, এই করছে, এগুলি কিছু না আর কি। এগুলি দিয়ে তিনি মানে আপনার ভাইরাল হইতেছেন, জনপ্রিয়তা লাভ করতেছেন এবং তিনি সামনে আসার চেষ্টা করতেছেন। হ্যাঁ, এই হলো অবস্থা। এক দর্শক আপনারা লিখে যাবেন আপনাদের মতামত। মানে কি বলবো আর, এগুলিতে তারা কি ধামাচাপা দিতে চাচ্ছেন। আসলে এগুলির একটা ভালো দিকও আছে, যেমন দেখেন ওদিকে নারী অধিকার নিয়ে নারীরা আন্দোলন করতেছে, হয়তো এই আন্দোলন সে আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য হচ্ছে, বোতল না ঠান্ডা না বোতল এগুলি। এরপর ধরেন আরও কিছু দাবি দাওয়া নিয়ে আন্দোলন চলতেছে, হয়তো সেগুলি ধামাচাপা দেওয়ার জন্য, এগুলি মিডিয়ার ফোকাসে থাকার জন্য করতেছে। হয়তো যাই হোক দর্শক, তার কৌশল, রাজনীতির কৌশল অনেক কিছু আছে ভাই। যাই হোক দর্শক, আমরা অত কথা বলতে চাই না ভাই। আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। এবং একটা কথা অনুরোধ করব যে আসলে কোনো কিছু অতিরিক্ত করা ভালো না। অসহ্য হওয়ার আগে সেগুলো থেকে বিদায় নিতে হবে আমাদের। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।